আমার নাম অভি, আমি এক ছোট শহরের বাসিন্দা এবং আমার বয়স ২৮ বছর। বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করছি। এই ঘটনাটি সেই জায়গার, যেখানে আমি আগে শিক্ষকতা করতাম। তখন আমি স্কুলের হোস্টেলে থাকতাম, কিন্তু কয়েক মাস পর আমি আমার স্ত্রীকে সেখানে নিয়ে আসি এবং একটি বাড়ি ভাড়া নিলাম। যে বাড়িতে আমরা ঘর পেলাম, সেই বাড়ির মালিক ছিলেন একজন বয়স্ক মানুষ। তার ২ বার বিয়ে হয়েছিল। এর পিছনের কারণ ছিল যে তার প্রথম স্ত্রী থেকে তার ৫টি মেয়ে হয়েছিল। তিনি মনে মনে চিন্তিত ছিলেন যে তার পরিবারের উত্তরাধিকার কে বহন করবে। এই চিন্তায় তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন এতটাই ফর্সা ছিল যে তাকে দেখলে মনে হতো যেন চন্দনের জ্বলে ধোয়া শরীর। তার সৌন্দর্য এমন ছিল যে কেউ সহজেই মুগ্ধ হয়ে যেত। সে ৩ সন্তানের মা, কিন্তু তাকে দেখে তা বোঝার উপায় ছিল না যে বাড়ির মালিকের বাড়িতে আমরা ভাড়া নিয়েছিলাম তার দ্বিতীয় স্ত্রী থেকে ২ মেয়ে ও একটি ছেলে হয়েছিল। ছেলেটি হওয়ার পর থেকেই তার সব চাওয়া পূর্ণ হয়েছিল এবং তারপর থেকেই তিনি তার সেই সুন্দরী স্ত্রীর প্রতি মনোযোগ কমিয়ে দেন। এই উপেক্ষার কারণে তার দ্বিতীয় স্ত্রী ভালোবাসার জন্য তৃষ্ণার্ত থাকত। তার জীবন তাকে শান্তিতে থাকতে দিত না, তার প্রতিটি আচরণ যেন আকর্ষণের ইঙ্গিত দিত। বিস্ময়কর বিষয় হল, তার সন্তানরাও সেই স্কুলেই পড়ত যেখানে আমি শিক্ষকতা করতাম। এই মিলটাই আমাদের পরিচয় করিয়ে দেয়। তার নাম ছিল রূপা, বয়স মাত্র ২৬ বছর। তাকে দেখে মনে হতো যেন স্বর্গ থেকে নেমে আসা পরী। আমার স্ত্রীও প্রায়ই তার সৌন্দর্যের প্রশংসা করত। এমনকি একাধিকবার সে নিজেই বলেছিল, রূপাকে দেখে মনে হয় না যে সে ৩ সন্তানের মা। আমি আমার স্ত্রীর এই কথার পুরোপুরি সঙ্গে একমত ছিলাম। আমি একেবারেই একমত ছিলাম, সত্যিই তাই। তাকে দেখে কেউই অনুমান করতে পারত না সে আসলে কেমন। স্কুল থেকে ফিরে আমার প্রায়ই ছাদের উপর কাপড় শুকাতে যেতে হতো। এটা আমার দৈনন্দিন কাজগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের ছিল। কারণ এই অজুহাতে আমি রূপার আন্টিকে এক ঝলক দেখতে পেতাম। তাকে একবার দেখার জন্য মন যেন অস্থির হয়ে থাকত। যখন তার স্বামী বাড়িতে থাকত না, তখন সেও মিষ্টি হেসে আমার দিকে তাকিয়ে থাকত। এভাবে প্রতিদিনই তার প্রতি আমার আকর্ষণ বাড়তে থাকল। কিন্তু আমি কিছুই বলতে পারতাম না, শুধু মনের মধ্যে চাপা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকতাম। একদিন দুপুরবেলা আমি কাপড় শুকাতে ছাদে উঠলাম। সেদিন রূপার স্বামী হয়তো বাইরে গিয়েছিল, কারণ সে সাধারণত সন্ধ্যায় বাড়ি ফিরত। আমি কাপড় শুকাতে ব্যস্ত ছিলাম, হঠাৎ অনুভব করলাম যে ছাদে আর কেউ আছে। কৌতূহলবশত পেছনে ফিরে তাকাতেই দেখি সিঁড়ির কাছে রূপা আন্টি দাঁড়িয়ে আছে, আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। বন্ধুরা, তোমরা তো জানোই ভালোবাসার অস্থিরতা কতটা গভীর হতে পারে, তা লুকিয়ে রাখা কতটা কঠিন। রূপার অবস্থাও ছিল ঠিক তেমনই। তার চোখের চাহনিতে যেন অজানা এক আহ্বান ছিল। আমি তাকাতেই দেখি সে শুধু একটি নরম পোশাকে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল যেন আমাকে ডাকছে। তার চোখে ছিল এক অদ্ভুত মায়াবী আকর্ষণ। আমি তাকে ডেকেছিলাম, কিন্তু সে যেন আমার ডাক শোনেনি। হয়তো সে তখন অন্য জগতে হারিয়েছিল। আমি যখন তার কাছে পৌঁছালাম, তখন হঠাৎই চমকে গেলাম। তার শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে গিয়েছিল, যা এত কাছে থেকে স্পষ্ট বুঝতে পারলাম। আমি তার কাঁধে আলতো করে হাত রাখতেই সে চমকে উঠল, যেন গভীর চিন্তা থেকে হঠাৎ বাস্তবে ফিরে এলো। কিন্তু নিজেকে সামলে নিয়ে সে বলল, কি বললেন? আপনার শরীর ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি কিছু হয় তবে আমাকে বলুন। রূপা হালকা হাসি দিয়ে বলল, না না, তেমন কিছু নয়। আমি বললাম, আপনার চোখ সব কথা বলে দিচ্ছে। আপনি যা ভাবছেন, সবই আপনার চোখে স্পষ্ট ফুটে উঠছে। এটা শুধু আপনার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। রূপা হঠাৎ জিজ্ঞাসা করল, তাহলে আপনি বলতে পারেন আমি কি ভাবছিলাম? আমি মৃদু হেসে বললাম, সত্যি কথা বললে হয়তো আপনি রাগ করতে পারেন। রূপা আরও আগ্রহ নিয়ে বলল, না না, আমি একদমই রাগ করব না। আপনি খোলাখুলিভাবে বলুন তো, আমি কি ভাবছিলাম? আমি তার একদম কাছে গিয়ে নিচু গলায় বললাম, আপনি এত সুন্দরী যে আপনাকে দেখে যে কেউ মুগ্ধ হবে। আপনার সৌন্দর্যে যে কেউ নিমেষেই গলে যাবে। রূপা মুচকি হেসে বলল, তাহলে কি আপনিও গলে যাচ্ছেন? আমার মনে হচ্ছে আমি যদি আপনাকে সামান্য ইঙ্গিতও দিই, তবে আপনি সব বাধা ভেঙে আমার কাছে চলে আসবেন। আমি তার কথা শেষ হওয়ার আগেই এক মুহূর্তের জন্য কিছু না ভেবে তার হাতটা আলতো করে স্পর্শ করলাম। আমার বুকের ভেতর যেন অজানা এক উচ্ছ্বাস জেগে উঠল। গভীর দৃষ্টিতে তার চোখে তাকিয়ে এক মিষ্টি হাসি দিয়ে বললাম, তোমার মতো অপরূপ সৌন্দর্যের সামনে কি কেউ নির্বিকার থাকতে পারে? আমি তো রক্তমাংসের মানুষ, পাথর নই। আমি দেখলাম রূপার চোখে এক অদ্ভুত ভাব। মনে হচ্ছিল সেও অনুভব করছে কিছু যা বলা যায় না, শুধু বোঝা যায়। হয়তো তার জীবনে ভালোবাসার অভাব ছিল।
হয়তো মন চাইছিল একটু আন্তরিকতার স্পর্শ। সে মিষ্টি হেসে বলল, এই কি করছেন? কেউ দেখে ফেললে কি বলবে? ছাড়ুন না, না হলে কিন্তু আপনাকে বিপদে ফেলে দেব। তার কণ্ঠে ছিল রসিকতা, চোখে খেলা করছিল এক চাপা আবেগ যা সে প্রকাশ করতে চাইছিল না। আমার ভেতরেও অনুভূতির এক প্রবল ঢেউ উঠছিল। আমি মৃদু হেসে বললাম, রাগ করুন বা হাসুন, সত্যি বলতে কি, আপনাকে দেখলেই মুগ্ধ হয়ে যাই। এই মুহূর্তটা যেন থেমে যায়। আমার কথা শুনে রূপা চুপ করে গেল। তার চোখে এক রহস্যময় দৃষ্টি, যেন সে বুঝতে পেরেছে আমি কতটা গভীরভাবে তার প্রতি আকৃষ্ট। কিন্তু তখন ছিল দুপুর, আর ঠিক তখনই আমার স্ত্রী নিজ থেকে ডাকতে শুরু করল। রূপা তাড়াতাড়ি আমাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, যান যান, আপনার স্ত্রীকে সব বলে দেব যে আপনি ছাদে কি করছিলেন। এই বলে সে দ্রুত দৌড়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি মাথায় হাত দিয়ে সিঁড়িতে বসে পড়লাম। নানা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, যার ফলে মাথায় যন্ত্রণা শুরু হলো। আমি কাপড় মেলে নিচে নামার সময় রূপার দরজার সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সে দরজা অল্প ফাঁক করে মিথ্যে রাগ দেখিয়ে বলল, আমি কিন্তু নিচে গিয়ে সব বলে দেব। তারপর আবার দরজা বন্ধ করে দিল। আমার মাথা তখনও চক্কর খাচ্ছিল। সিঁড়ি থেকে নামতেই দেখি সে আবার উপরে এসে কাশি দিয়ে আমার দিকে তাকিয়ে ভঙ্গিমা করল। আমি চুপচাপ আমার ঘরে চলে এলাম, খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। আমার স্ত্রীও এসে আমার পাশে শুয়ে পড়ল। কয়েকদিন ধরে আমি চুপচাপ ছাদে যেতাম, কাপড় মেলে আবার নিচে চলে আসতাম। রূপা দূর থেকে আমাকে দেখত, কিন্তু আমি কোনো কথা না বলেই সরে আসতাম। স্কুলে যাওয়া আসার সময়ও সে আমাকে দেখত, কিন্তু আমি তার চোখের দিকে তাকানোর সাহস করতাম না। কয়েকদিন পর দুর্গাপূজার ছুটি আসতে চলেছিল। বাড়ি থেকে ফোন এলো, আমাকে স্ত্রী ও ছেলেকে বাড়ি পৌঁছে দিতে হবে। আমি একদিনের ছুটি নিয়ে তাদের বাড়ি রেখে আবার একা ফিরে এলাম। একা থাকার কারণে স্ত্রীর অভাব অনুভব করতে লাগলাম, এবং রূপার কথা মাথায় ঘুরতে লাগল, কিন্তু এগোবার সাহস হচ্ছিল না। তারপর একদিন বিকেলে কাপড় ধুচ্ছিলাম, তখন বাড়ির মালিক বাড়িতে ছিল না। এই সুযোগে রূপা আমার কাছে এসে বলল, কি করছেন স্যার? কাপড় ধুচ্ছেন? প্রথমে আমি কিছু বললাম না, এমনকি তার দিকে তাকালামও না। সে আবার একই কথা জিজ্ঞেস করল, কিন্তু আমি নীরব রইলাম। তখন সে সামনে এসে বসল এবং বলল, রাগ করেছেন স্যার? আমার দিকে তাকাবেন না? আমি একটু উপরের দিকে তাকাতেই দেখি তার চোখে এক অদ্ভুত চাহনি, যেন কিছু বলতে চাচ্ছেন। সে আবার বলল, কোথায় হারিয়ে গেছেন স্যার? আমি কথা বলছি, একটু মনোযোগ দিন না। তখন আমি তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বললাম, সেদিনের জন্য দুঃখিত, আমি না বুঝেই আপনাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। রূপা হেসে বলল, আমি আপনাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি শর্ত? রূপা মিষ্টি হেসে বলল, যদি চান আমি আপনাকে মাফ করি, তবে আজ আবার সেদিনের মতো সব বলুন। তার কথা শুনে আমার ভেতরে সাহস আসতে লাগল। তবে এক অজানা ভয় ছিল, যদি সে আমার স্ত্রীর কাছে কিছু বলে দেয়। তারপরও আমি মনস্থির করলাম যে আজ হয়তো কিছু ঘটবে। আমি একটু সাহস করে বললাম, রূপা আন্টি, সেদিনের জন্য সত্যিই দুঃখিত। জানি না কিভাবে সেদিন এমন ব্যবহার করে ফেলেছিলাম আপনার সঙ্গে। আসলে আপনি এতটাই সুন্দর যে আপনাকে দেখে মনেই হয় না আপনি ৩টি সন্তানের মা। এই কারণেই আমার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। বিশ্বাস করুন, আমার ভুল ছিল, কিন্তু আপনার সৌন্দর্যের আকর্ষণে আমি অজান্তেই ওভাবে আচরণ করেছি। দয়া করে সেদিনের ঘটনাটি কাউকে বলবেন না, বিশেষ করে আমার স্ত্রীকে তো একদমই নয়, না হলে আমার অবস্থা খুব খারাপ হবে। রূপা আমার কথা শুনে মৃদু হেসে বলল, হায় রে, আপনি তো বেশ ভীতু। আমি তো ভেবেছিলাম আপনি অনেক সাহসী হবেন। যাই হোক, মেনে নিলাম। আচ্ছা, আপনার স্ত্রী কি এখানে নেই? আমি বললাম, না, সে তো বাড়ি গেছে কিছুদিনের জন্য। কেন, কি ব্যাপার? রূপা একটু হেসে বলল, আসলে আমার স্বামীও বাড়িতে নেই, বাইরে গেছে কিছু কাজে। তাই ভাবলাম আজ একটু মজার খাবার বানাই। আমার খুব মুরগির মাংস খেতে ইচ্ছে করছে, তাই আপনাকেও আমন্ত্রণ জানাতে চাইলাম। আসলে আপনি তো একাই আছেন, আলাদা করে রান্না করার ঝামেলা কেন করবেন? আপনি যদি বাজার থেকে মুরগি নিয়ে আসেন, তাহলে আমারও বাইরে যাওয়ার দরকার হবে না। আমি বললাম, ঠিক আছে, তবে সন্ধ্যায় নিয়ে আসব। সে খুশি হয়ে বলল, ঠিক আছে, সন্ধ্যায় অপেক্ষায় থাকব। সে আচমকা আমার সামনে এসে একটু ঝুঁকে পড়ে কথা বলতে লাগল। তার কণ্ঠে যেন এক অদ্ভুত আকর্ষণ ছিল। মুচকি হেসে বলল, কোথায় তাকিয়ে আছেন? আমি তো এখানেই আছি। তার কথায় যেন একটা চঞ্চলতা, এক ধরনের কৌতূহল জাগানো স্পর্শ। আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। চোখ নামিয়ে বললাম, দেখুন, দয়া করে এখন চলে যান। সে বিস্মিত হয়ে তাকাল, কেন? আমি কি কিছু ভুল বললাম? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আমি যদি এখন নিজেকে সামলাতে না পারি, তাহলে হয়তো এমন কিছু বলে ফেলব যা আপনার পছন্দ নাও হতে পারে। তাই দয়া করে এখন যান, পরে কথা হবে।
আমার কথা শুনে তার মুখটা একটু মলিন হয়ে গেল, কিন্তু সে হেসে বলল, ঠিক আছে, তবে সন্ধ্যায় মুরগি নিয়ে আসবেন। এই বলে সে চলে গেল। আমি সন্ধ্যার অপেক্ষায় রইলাম এবং ঠিক সময়ে তার কাছে পৌঁছালাম। আমি দরজায় টোকা দিলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। দরজা অল্প খুলেছিল, আর নিচে বাচ্চারা খেলছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতরে ঢুকে দেখার সিদ্ধান্ত নিলাম যে আন্টি কি করছেন। ভেতরে ঢুকে সরাসরি তার শোবার ঘরে গেলাম। ঘরে ঢুকে যে দৃশ্য দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। আন্টি গভীর ঘুমে মগ্ন, নির্ভর হয়ে শুয়েছিলেন। আমি আস্তে করে তার হাত ধরে নাড়ালাম, যাতে সে জেগে ওঠে। সে একটু নড়ে উঠে হালকা বক্রতা দিয়ে ঘুমের ঘোরে কিছু বলল। আমি বুঝলাম এভাবে জাগানো যাবে না, তাই একটু জোরে নাড়ালাম। তখন সে হঠাৎ জেগে উঠে বিরক্তি ভরে বলল, কেন বিরক্ত করছেন? একটু শান্তিতে ঘুমাতে দিন। আপনার তো কিছু হয় না, শুধু একটু দৌড়াদৌড়ি করেন আর ঘুমিয়ে পড়েন। ভগবানই জানে এই বাচ্চাগুলো আপনার কাছ থেকে কিভাবে হলো, না রাতে শান্তি, না দিনে আরাম। আমি হেসে বললাম, আন্টি, এটা আমি, আপনার স্বামী নই। সে চমকে উঠে চোখ বড় বড় করে তাকালো, কখন এলেন আপনি? আমি বললাম, এই তো প্রায় 15 মিনিট হল। আপনাকে অনেকক্ষণ ধরে জাগানোর চেষ্টা করছিলাম। সে হাই তুলে বলল, আচ্ছা, কি দরকার এত তাড়া? কিছু গুরুত্বপূর্ণ কথা আছে নিশ্চয়ই? আমি মজা করে বললাম, আন্টি, বিছানা ছাড়ুন, না হলে আমিও কিছু করতে বাধ্য হব। সে হাসি মুখে বলল, কেন, কি করবেন? আপনার ইচ্ছা তো ঠিক আছে তো? আমি তার পাশেই বসে বললাম, আপনার বাচ্চারা নিচে খেলছে, তাই নিজেকে খুব কষ্টে সংযত রাখছি, না হলে এতক্ষণে। সে অবাক হয়ে তাকিয়ে বলল, সত্যি? আপনার এত সাহস? এই বলে সে বিছানা থেকে নেমে হেসে বলল, আরে, আপনি তো নিজের স্ত্রীকেই ভয় পান, আর এখানে এসে এত সাহস দেখাচ্ছেন। তার এই কথাগুলো আমাকে কিছুটা আহত করল। আমি দাঁড়িয়ে তার হাত ধরে বললাম, সাহস আছে বটে, কিন্তু এখন বাজার থেকে মুরগি আনতে হবে, পয়সা নিতে এসেছি। রূপা হাসতে হাসতে বলল, ঠিক আছে, নিয়ে যান টাকা, মুরগি নিয়ে আসুন, আমি অপেক্ষায় থাকব। এই বলে সে আলমারি খুলে টাকা বের করে দিল। আমি বললাম, আন্টি, টাকা কোথায়? দেরি হয়ে যাচ্ছে, কাল সকালে ক্লাসও আছে। রূপা হাসতে হাসতে নিজের দিকে ইশারা করে বলল, টাকা এখানে, যদি নিতে পারো, তবে নাও দেখি। আমি অবাক হয়ে বললাম, আপনি কি মজা করছেন? দয়া করে টাকা দিন, দেরি হয়ে যাচ্ছে। রূপা মুচকি হেসে বলল, কি মজার না? এত কথা বলো, কিন্তু একটু সাহস দেখানোর সময় পিছিয়ে যাও। তার কথায় আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। আবারও টাকা চাইলাম, কিন্তু সে কিছুতেই দিতে চাইল না। আমি বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে দরজার দিকে এগোলাম। হঠাৎ রূপা পিছন থেকে এসে আমার হাত ধরে ফেলল। আমি চমকে গেলাম, কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইলাম। তারপর নিজেকে সামলে বললাম, আজ অনেক রাত হয়েছে, তুমি বিশ্রাম নাও, কাল নিশ্চয়ই অনেক কথা হবে। এই বলে আমি আস্তে করে তার হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আধা ঘন্টা পর মুরগি কিনে ফিরে এলাম। ফিরে এসে রূপাকে ডাকলাম। তার বাচ্চারা ঘর থেকে বেরিয়ে এসে আমায় নমস্কার করল। তাদেরকে দেখে হেসে জিজ্ঞেস করলাম, তোমাদের মা কোথায়? ঠিক তখনই রূপা দরজার পাশে এসে দাঁড়ালো এবং বাচ্চাদের ঘরের ভেতরে পাঠিয়ে দিল। সে আমার কাছে এসে দাঁড়ালো। এবার আর আমার মধ্যে কোনো সংকোচ ছিল না। আমি বললাম, মুরগিটা একটু ঝাল করে রান্না করো, ঝাল আমার খুব পছন্দ। রূপা হেসে রান্নাঘরের দিকে চলে গেল, আর আমি নিজের ঘরে ফিরে এলাম। নিজের ঘরে গিয়ে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। প্রায় সন্ধ্যা 7টা নাগাদ ঘুম ভাঙল। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বাইরে হাঁটতে বের হলাম। কিছুক্ষণ পর ঘরে ফিরে এলাম। ঠিক তখনই রূপার বড় মেয়ে, যার বয়স প্রায় 7 বছর, আমার কাছে এসে বলল, মা আপনাকে ডাকছেন। আমি মুচকি হেসে বললাম, মাকে গিয়ে বলো আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে মেয়েটা দৌড়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম এবং সেই হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই রূপার বাড়ির দিকে পা বাড়ালাম। আমি সিঁড়ি বেয়ে উপরের তলায় পৌঁছে জিজ্ঞেস করলাম, আপনি কি আমায় ডাকছিলেন? কি কাজ বলুন? এই প্রশ্ন করতে করতেই আমি রান্নাঘরের কাছে চলে এসেছি। রূপার কাছে গিয়ে বললাম, খাবার তৈরি হয়েছে আন্টি, খুব ক্ষুধা পেয়েছে। রূপা হেসে বলল, আর একটু অপেক্ষা করুন, একদম গরম গরম খাবার পাবেন। আপনি ততক্ষণ বাচ্চাদের সাথে বসুন, ধৈর্য ধরুন। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, জানেন তো। আগে বাচ্চাদের খাইয়ে নিই, ওরা ঘুমিয়ে পড়লে আমরা একসাথে খাবো, ঠিক আছে? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম এবং বাচ্চাদের সঙ্গে বসে কার্টুন দেখতে লাগলাম। 10-15 মিনিট পরে রূপা এসে বাচ্চাদের খেতে ডাকল। ততক্ষণে সে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। বাচ্চারা খুশি হয়ে খেতে বসে পড়ল এবং রূপা তাদেরকে খাইয়ে দিল। খাওয়া শেষে রূপা বাচ্চাদের তাদের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। তারপর সে আমার পাশে এসে বসে বলল, খাবেন নাকি এভাবেই বসে থাকবেন?
আমি মুচকি হেসে বললাম, তোমার আতিথেয়তার দরজা থেকে না খেয়ে ফিরে যাই, এটা কি মানায়? তবে শুধু খাবার খেতে আসিনি, আজ একটু বিশেষ কিছু চেখে দেখতে চাই। রূপা মিষ্টি হেসে বলল, বিশেষ কিছু? কি সেটা? আমাকে আগে বললে তো আলাদা করে ব্যবস্থা করতাম। আমি হেসে বললাম, তুমি খুব ভালো করেই জানো আমার মনের কথা। রূপা কপট রাগ দেখিয়ে বলল, ওরে বাবা, আমি তো কিছুই জানি না আপনার বিশেষ খাবার কি, সেটা বুঝতে পারলে তো আপনাকে আরও খুশি করার ব্যবস্থা করতাম। তারপর হঠাৎ করে রূপা আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? সামনে তো পুরো রাত পড়ে আছে। তাড়াহুড়ো করে কি লাভ? চলুন আগে পেট ভরে খাবার খাই, ততক্ষণে বাচ্চারাও ঘুমিয়ে পড়বে। তারপর সে আমার হাত ধরে ডাইনিং টেবিলের দিকে নিয়ে গিয়ে বসালো। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। এই বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। রাতে খাওয়ার সময় সে আমার জন্য খাবার নিয়ে এলো, আমরা একসাথে খেয়ে নিলাম। খাওয়ার পর আমি বললাম, আমি একটু উপরে যাচ্ছি হাওয়া খেতে। আমি ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম চারপাশটা মনোরম পরিবেশে ভরে আছে। আমার মনে একের পর এক তার কথা ঘুরপাক খাচ্ছিল। বারবার আমি সিডির দিকে তাকাচ্ছিলাম, যদি সে আসে। প্রায় 15 মিনিট পর সে এলো, হালকা হাসি মুখে বলল, এখানে কেন ডেকেছ? কিছু বলবে? আমি ইশারায় তাকে কাছে আসতে বললাম, আর নিজে গিয়ে ছাদের একপাশে বসে পড়লাম। সে এসে আমার পাশে বসল এবং বলল, এখন বলো, কি কথা? আমরা কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বললাম, চলো নিচে যাই, ভিজে যাব। কিন্তু সে মিষ্টি হেসে বলল, এই বৃষ্টির মধ্যেই প্রকৃত সৌন্দর্য। তুমি অনুভব করছো না? আকাশ থেকে টিপটিপ বৃষ্টি পড়তে লাগল, আর সেই মুহূর্তটাকে উপভোগ করতে করতে কখন যে আমরা ছাদেই ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। 1 ঘণ্টা পর ঠান্ডা লাগায় আমার ঘুম ভেঙে গেল। আমি তাকে জাগিয়ে বললাম, নিচে চলো, ঠান্ডা লাগছে। আমরা নিজেদের কাপড় গুছিয়ে নিচে চলে এলাম। সে আলমারির এক পাশে কাপড় রেখে রান্নাঘরের দিকে গেল। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ পর সে 1 কাপ গরম চা নিয়ে এলা। চা খেয়ে সে ফ্রেশ হতে বাথরুমে চলে গেলা। সকাল প্রায় 5টা বাজে আমি নিজের ঘরে ফিরে এলাম। এরপরও যখনই সুযোগ পেয়েছি আমাদের গল্পের স্মৃতিগুলো মনে পড়েছে। রূপার চরিত্রের মধ্যে একজন যত্নশীল ও দায়িত্বশীল নারীর প্রতিচ্ছবি দেখা যায়, যিনি নিজের সন্তানদের যত্ন নেন এবং অতিথিকে আন্তরিকভাবে গ্রহণ করেন। প্রধান চরিত্রটি রূপার সাথে মজা করলেও সে তার সীমারেখা বুঝতে পারে এবং সম্পর্কের মধ্যে একটি শ্রদ্ধাবোধ বজায় রাখে। এই শিক্ষা আমাদের সম্পর্কের মধ্যে সততা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব বুঝতে সাহায্য করে। জীবনে বড় অর্জন কিংবা বিলাসবহুল কিছু নয়, বরং ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের স্মরণীয় করে রাখে। প্রকৃতিকে উপভোগ করা, মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলা এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো জীবনকে অর্থবহ করে তোলে। সময় কারো জন্য অপেক্ষা করে না, মুহূর্তগুলো আসে ও চলে যায়, কিন্তু সেগুলো আমাদের মনে গভীরভাবে দাগ কেটে যায়। স্মৃতিগুলোই জীবনকে সুন্দর করে তোলে। সম্পর্ক ও অভিজ্ঞতা আমাদের জীবনের এক একটি অধ্যায় তৈরি করে। কখনো চরিত্ররা মজা করে, কখনো আবেগী হয়ে পড়ে, আবার কখনো বাস্তবতাকে মেনে নিয়ে নিজেদের জীবনযাত্রায় ফিরে যায়। এটি আমাদের শেখায় যে জীবনে কেবল আবেগ দিয়ে সবকিছু চালানো যায় না, বাস্তবতার সঙ্গেও তাল মেলাতে হয়। রূপা তার সন্তানদের যত্ন নেয় এবং পরিবারের প্রয়োজনীয় কাজগুলো করে। এটি আমাদের শেখায় যে জীবনে সম্পর্কের পাশাপাশি দায়িত্ব পালন করতে হয়। সম্পর্কের মধ্যে যত্ন ও শ্রদ্ধা থাকলে সেটি আরও মজবুত হয়। জীবনের ছোট মুহূর্তগুলো উপভোগ করাই আসল সুখের উৎস। এটি একটি হৃদয়স্পর্শী গল্প, যা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন দিককে নতুনভাবে ভাবতে শেখায়। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।